বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা শুনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এটি এক আইপিএস অফিসারের গল্প, যিনি তার পরিচয় গোপন রেখেছিলেন সেই সমস্ত লোকেদের মুখোশ খুলে দেওয়ার জন্য যারা আইনের নামে সাধারণ মানুষকে লুট করছিল। তারপর মাঝ রাস্তায় দুজন পুলিশ অফিসার তার সঙ্গে দুর্ব্যবহার করে। এরপর কি হলো তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আইপিএস অফিসার আয়েশা খান তার বৃদ্ধা মা সাভা খানকে নিয়ে নীল রঙের সালোয়ার কামিজ পরে একটি অটোরিকশায় করে আমাননগর বাজারে যাচ্ছিলেন। উদ্দেশ্য ছিল মায়ের জন্য কিছু পোশাক কেনা। ঠিক তখনই পথে একটি চেকপোস্টে পুলিশ তাদের অটো থামায়। ইন্সপেক্টর রমন সিং অটো চালকের কাছে কাগজপত্র চান এবং তাতে ত্রুটি খুঁজে নিয়ে 2000 টাকার ঘুষ দাবি করেন। অটো চালক কাঁদতে কাঁদতে বলেন, স্যার, আমার কাছে টাকা নেই, কাগজগুলি বাড়িতে ফেলে এসেছি, কাল নিয়ে আসব। কিন্তু রমন সিং মানতেন নারাজ। সে বলে, গরিব ভিখারি, 2000 টাকা বের কর, নয়তো তোর অটো জব্দ করব। অটো চালক আরও অনুরোধ করলে রমন সিং রেগে গিয়ে তাকে একটা চড় মারেন। অটোর পেছনের আসনে বসে আয়েশা সব দেখছিলেন। তার রক্ত গরম হয়ে উঠল। তিনি অটো থেকে নেমে রমনকে কড়া গলায় বললেন, এই ড্রাইভারকে চড় মারার অধিকার আপনাকে কে দিয়েছে? এই গরিব মানুষটি তার পরিবারের পেট চালাতে বেরিয়েছে আর আপনি তার কাছে ঘুষ চাইছেন? রমন সিং ঝুরে তাকায়। একজন সাধারণ মহিলার কাছ থেকে এমন প্রশ্ন শুনে সে আরও রেগে যায়। সে চিৎকার করে বলে, এই চুপচাপ গিয়ে নিজের জায়গায় বস, নইলে তো হাজত দেখাবো। আমাকে আইন শেখাস না। আয়েশা শান্তভাবে বললেন, আইন সবার জন্য সমান, সে পুলিশই হোক বা সাধারণ মানুষ। ঘুষ চাওয়া আইনের পরিপন্থী। এই কথা শুনে রমন সিং তেলে বেগুনে জ্বলে ওঠে। সে তার পুরো শক্তি দিয়ে আয়েশাকে একটি জোরদার চড় মারে এবং ব্যঙ্গ করে বলে, তুই আমাকে আইন শেখাবি? তোর মনে হয় তুই আমার চেয়ে বেশি আইন জানিস? আর বেশি বকবাস করলে তোকে আর তোর মা দুজনকেই জেলে পচাবো। চল তাড়াতাড়ি অটো নিয়ে ভাগ এখান থেকে। অটো চালক এই দৃশ্য দেখে ভয়ে চুপ করে রইল। অন্যদিকে আয়েশা নিজের রাগ নিয়ন্ত্রণ করলেন। তিনি ইচ্ছাকৃতভাবে নিজের পরিচয় প্রকাশ করলেন না, কারণ তিনি দেখতে চেয়েছিলেন যে সাব ইন্সপেক্টর রমন সিং কতটা নিচে নামতে পারে। এরপর তারা অটোরিকশায় উঠে গেলেন। কিছুক্ষণ পর অটো তাদের কাপড়ের দোকানে নামিয়ে দিল। বাইরে থেকে আয়েশা শান্ত দেখালেও মনে মনে তিনি ঠিক করে নিয়েছিলেন এই সাব ইন্সপেক্টর রমন সিংকে শিক্ষা দিতেই হবে। আইনের মজা ওড়ানো এমন অফিসাররা থানায় থাকার যোগ্য নয়। দোকান থেকে ফেরার পর আয়েশা ঠিক করলেন, কেননা থানায় গিয়ে সেখানকার পরিবেশটা কেমন তা দেখে আসা যাক। রমন সিং তো সেখানেই কাজ করে, আর যদি পুরো থানাই দুর্নীতিতে ডুবে থাকে তাহলে সিস্টেমকে ভেতর থেকে পরিষ্কার করা জরুরি। পরের দিন সকালে আয়েশা তার আসল পরিচয় লুকিয়ে একজন সাধারণ মেয়ের বেশ নিলেন। তিনি সাধারণ সালোয়ার কামিজ পরে সোজা আমাননগর থানায় পৌঁছলেন। থানায় ঢুকেই তার চোখ পড়ল সামনের চেয়ারে বসা ইন্সপেক্টর সঞ্জয় গুপ্তার উপর। সে আরামে মোবাইলে কথা বলছিল। আয়েশা সোজা তার কাছে গেলেন এবং বললেন, স্যার, আমাকে একটি রিপোর্ট লেখাতে হবে। আয়েশা কিছু বলার আগেই সঞ্জয় গুপ্তা তাকে থামিয়ে দিল। কার রিপোর্ট লেখাবি? জানিস না এখানে রিপোর্ট লেখানোর ফি 5000 টাকা লাগে? টাকা এনেছিস? যদি টাকা থাকে তো বল, নইলে এক্ষুনি দূর হ। এই কথা শুনে আয়েশার চোখ রাগে লাল হয়ে গেল। তিনি অবাক হলেন যে এই থানায় প্রকাশ্যে দুর্নীতি চলছে, আর জেলার আইপিএস অফিসার হওয়া সত্ত্বেও তিনি এতদিনের আঁচ পাননি। আয়েশা গভীর শ্বাস নিলেন এবং কঠোর স্বরে বললেন, স্যার, আপনি আমাদের কাছে ঘুষ চাইছেন কেন? রিপোর্ট লেখানোর জন্য কোনো ফি লাগে না। আপনি যা করছেন তা শুধু ভুল নয়, আইনের বিরুদ্ধেও। এটা শুনে সঞ্জয় গুপ্তা ক্ষেপে গেল এবং বলল, কি বললি তুই? আমি ভুল করছি? তুই আমার চেয়ে বেশি আইন জানিস নাকি? বেশি বকওয়াস করিস না, নইলে এক্ষুনি তোকে ভেতরে পুরে দেব। আয়েশা বুঝতে পারলেন যে এই ইন্সপেক্টরও সেই একই পথে আছে যে পথে রমন সিং ছিল। তিনি শান্তভাবে জিজ্ঞেস করলেন, আপনার থানার সাব ইন্সপেক্টর রমন সিং কোথায়? সঞ্জয় গুপ্তা বিরক্ত হয়ে বলল, কেন, তোর তার সাথে কি কাজ? আমাকে প্রশ্ন করিস না, নিজে গিয়ে কথা বল। আয়েশা আবার বললেন, স্যার, আপনি রিপোর্ট লিখুন, নইলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনি জানেন না আমি কে? এই কথা শুনে সঞ্জয় গুপ্তা জোরে হেসে উঠল এবং বলল, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তোকে তো দেখে মনে হচ্ছে হয় তুই ভিখারি বা আবর্জনা কুড়ানো মেয়ে, নয়তো কোনো বাড়িতে ঝাড়ু মোছা করিস। এখানে রিপোর্ট লেখা হবে না, এবার বেরিয়ে যা, নইলে ধাক্কা মেরে বার করে দেব। আয়েশা নিজেকে নিয়ন্ত্রণ করলেন। তিনি বুঝতে পারলেন যে এরা সবাই একই জলের মাছ, আর মনে মনে ঠিক করে নিলেন এদের শিক্ষা দিতেই হবে। কিন্তু তার আগে এদের সমস্ত কুকীর্তি দেখা দরকার। এরপর থানা থেকে বাইরে বেরিয়ে কিছুক্ষণ ভাবলেন। তারপর নিজের মোবাইল বের করে তার ঊর্ধ্বতন অফিসার আইজি এবং ডিআইজিকে ফোন করে জানালেন যে তিনি এই মুহূর্তে থানায় আছেন এবং তাদের তার গাড়ি নিয়ে আসতে বললেন। এই কথা বলেই তিনি আবার থানায় প্রবেশ করলেন। সঞ্জয় গুপ্তা তাকে দেখেই গর্জন করে উঠল,
এই মেয়েটা আবার এসেছে, তোর কি বুঝতে অসুবিধা হচ্ছে? দাঁড়া, তোকে শিক্ষা দিচ্ছি। মনে হচ্ছে তোকে জেলেই পুড়তে হবে। আয়েশা না ঘাবড়ে ধীর কিন্তু স্পষ্ট গলায় জবাব দিলেন, স্যার, আমি শুধু রিপোর্ট লেখাতে এসেছি, আপনি রিপোর্টটি নথিভুক্ত করুন। আপনি যদি জনসাধারণের সঙ্গে এমন ব্যবহার করেন তবে আমরা কার কাছে ন্যায় বিচার আশা করব? কিন্তু সঞ্জয় গুপ্তা সেই একই কথা বলতে লাগলো, আমি বললাম না, রিপোর্ট লেখাতে হলে 5,000 টাকা বের কর, টাকা ছাড়া এখানে কিছু হবে না। বারবার বিরক্ত করিস না, নইলে ধাক্কা মেরে বাইরে ফেলে দেব। আয়েশা মনে মনে ভাবছিলেন কতটা নিচে নেমে গেছে এই লোকগুলো। সামান্য সৌজন্যবোধও নেই, একজন মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। তিনি হালকা হাসি নিয়ে বললেন, দেখুন স্যার, আপনি ঘুষ চাইছেন কেন? আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট নথিভুক্ত করার জন্য জনগণের কাছ থেকে টাকা নিতে হবে। আপনি প্রকাশ্যে আইন ভাঙছেন। যদি আপনি রিপোর্ট নথিভুক্ত না করেন তাহলে আমি আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আপনি নিজেকে বড় অফিসার মনে করেন, কিন্তু আপনার কোনো ধারণাই নেই যে আপনার সাথে এরপর কি হতে চলেছে। এই কথা শুনে সঞ্জয় গুপ্তা প্রচণ্ড রেগে গেল। সে দুজন কনস্টেবলকে ইশারা করে আদেশ দিল, এই মেয়েটাকে বাইরে বের কর আর শিক্ষা দে, এ সহজে যাবে না। দুই কনস্টেবল আয়েশার দিকে হাত বাড়াতেই যাচ্ছিল, ঠিক তখনই থানার দরজা থেকে একটি কড়া আওয়াজ শোনা গেল, দাঁড়াও। সবার চোখ দরজার দিকে গেল এবং সেখানে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে দেখে সবাই হতবাক হয়ে গেল। ভেতরে ঢুকে পড়েছেন আইজি এবং ডিআইজি, অফিসারদের দল যারা আইপিএস আয়েশাকে নিতে এসেছিলেন। তাদের পিছনে আরও কিছু সিনিয়র পুলিশ অফিসার ছিলেন। তাদের মধ্যে একজন রাগে সঞ্জয় গুপ্তার দিকে তাকিয়ে বললেন, বেহায়া ইন্সপেক্টর, এটা কি করছো তুমি? তোমার এখনই এই মুহূর্তে উর্দি খুলে নেওয়া হবে এবং বাকি জীবন জেলে পচবে। এই কথা শুনে সঞ্জয় গুপ্তার হাত পা কাঁপতে লাগল, কপাল থেকে ঘাম ঝরতে শুরু করলো। তোতলানো গলায় সে সাফাই দিতে চাইল, স্যার, এই মেয়েটা। কিন্তু তার কথা শেষ করার আগেই আয়েশা এগিয়ে এলেন। তার মুখমণ্ডল এখন আরও তেজস্বী এবং দৃঢ় দেখাচ্ছিল। তিনি স্পষ্ট গলায় বললেন, চুপ থাকো গুপ্তা, এই মেয়ে নয়, আমি এই জেলার আইপিএস, আর আমি নিজে চোখে দেখে নিলাম যে এখানে সাধারণ মানুষের সাথে কেমন ব্যবহার করা হয়। তোমার কি মনে হয় এই থানা তোমার ব্যক্তিগত সম্পত্তি? এবার বুঝবে আসল আইন কি। থানার পরিবেশ পাল্টে গেল। কনস্টেবলরা একে অপরের মুখ দেখতে লাগলো। যে দুজন কনস্টেবল আয়েশাকে ধরতে গিয়েছিল তারা ভয়ে পিছিয়ে গেল। আইজি অফিসার রাগে টেবিলে জোরে হাত মেরে আদেশ দিলেন, কনস্টেবল, এখনই ইন্সপেক্টর গুপ্তাকে হেফাজতে নাও, এক্ষুনি, এই মুহূর্তে। এক মুহূর্ত দেরিও সহ্য করা হবে না, নয়তো পরিণতি তোমরা জানো। পুরো থানা নিস্তব্ধতায় ডুবে গেল। যে গুপ্তা কিছুক্ষণ আগে বাঘের মতো গর্জাচ্ছিল সেই এখন হাত জোর করে মিনতি করছে। সে আয়েশার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, একটা সুযোগ দিন, আমার চাকরি চলে যাবে। কিন্তু আয়েশার চোখে একটুও নরম সুর ছিল না। তিনি ঠান্ডা ও কঠোর স্বরে বললেন, ভুল তখনই ভুল হয় যখন তা একবার হয়। তোমার অপরাধ ভুল নয়, অভ্যেস, আর এর শাস্তি তোমাকে পেতেই হবে। জনগণের কণ্ঠস্বর দমন করা, আইনের উপহাস করা এবং নারীর অপমান করা অপরাধ, ভুল নয়। আইপিএস আয়েশা কঠোর ভাষায় তার ঊর্ধ্বতন কর্মকর্তা আইজিকে বললেন, একে এক্ষুনি সাসপেন্ড করুন এবং এর হাতে হাতকড়া লাগান। আইজি অফিসার ইশারা করলেন এবং দুজন কনস্টেবল এগিয়ে এসে ইন্সপেক্টর সঞ্জয় গুপ্তাকে হাতকড়ি পরাতে শুরু করল। থানা প্রাঙ্গণে উপস্থিত বাকি পুলিশ কর্মীরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ঠিক তখনই সঞ্জয় গুপ্তাকে নিয়ে যাওয়া হচ্ছে যখন থানার গেট দিয়ে হঠাৎ ইন্সপেক্টর রমান ভেতরে ঢুকল। তার মুখে ছিল ঘাবড়ানোর ছাপ, কিন্তু পরিস্থিতি পুরোপুরি না বুঝেই সে ভেতরে চলে আসে। যখনই সে আইপিএস আয়েশাকে সামনে দাঁড়ানো দেখল, তার হুঁশ উড়ে গেল। তার চোখের সামনে সেই দৃশ্য ভেসে উঠল যখন রাস্তায় অটো চালকের চালান কাটার সময় সে আয়েশাকে সাধারণ মেয়ে মনে করে চড় মেরেছিল। সেদিন তার মনে হয়েছিল এটা একটা তুচ্ছ ঘটনা, কিন্তু আজ সে বুঝতে পারল তার সামনে সেই মেয়েটি কেন দাঁড়িয়ে, আর তার পিছনে কেন আইজি, ডিআইজির মতো বড় বড় অফিসাররা আছেন। তার মনে হতে লাগলো যাকে সে চড় মেরেছিল সে হয়তো আইপিএস অফিসে অভিযোগ করেছে, তাই অফিসাররা এখানে এসে তদন্ত করতে এসেছেন। তখন ইন্সপেক্টর রমান তোতলানো এবং কাঁপানো গলায় সেই বড় অফিসারদের বলল, স্যার, এই মেয়েটা 1 নম্বরের বদমাইশ। যখন আমি একটি অটোওয়ালার চালান কাটছিলাম
তখনই আমার সাথে ঝগড়া শুরু করে এবং আমাকে চড় মারতে চায়। তখন আমি একে কিছু কথা বললে এ আইপিএস অফিসে গিয়ে অভিযোগ করে দেয়, যার কারণে আপনারা এখানে এসে সঞ্জয় গুপ্তাকে গ্রেপ্তার করলেন। বরং আপনাদের এই মেয়েটিকে গ্রেপ্তার করা উচিত ছিল। এই কথা শুনে পুরো থানায় নীরবতা নেমে এলো। মনে হলো যেন কিছু একটা বড় ঘটতে চলেছে। ঠিক তখনই আইপিএস আয়েশা তার দিকে সোজা তাকালেন। তার চোখে সেই আগুন ছিল যা সেদিন রাস্তায় চড় খাওয়ার সময় চাপা পড়েছিল। আইপিএস আয়েশা তীব্র ও গম্ভীর স্বরে বললেন, মনে আছে সেই চড়টি আজ তোমার পুরো জীবনের জন্য ভারী হতে চলেছে। ইন্সপেক্টর রমুল, সেদিন তুমি ভেবেছিলে যে একটি সাধারণ মেয়েকে ছোট করে তুমি জিতে গেলে, কিন্তু আসল সত্য হলো সেই চড় আমার আত্মাকে নয়, বরং তোমার পুরো সিস্টেমের নোংরামিকে উন্মোচন করে দিয়েছে। তুমি শুধু আমাকে মারোনি, বরং সেই জনগণের কণ্ঠস্বরকে মেরেছিলে যারা তোমার কাছে ন্যায় বিচারের আশা করে। থানার ভেতরে এমন নীরবতা নেমে এলো যেন কেউ সবার আওয়াজ কেড়ে নিয়েছে। রমনের মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। ঠোঁট কাঁপছিল, কিন্তু আওয়াজ যেন গলাতেই আটকে গেল। তখন আয়েশা গম্ভীর স্বরে বললেন, আজ আমি শুধু আইপিএস হয়ে আসিনি, বরং সেই সমস্ত মানুষের পক্ষে দাঁড়িয়েছি যাদের তোমার মতো অফিসাররা সব জায়গায় বেইজ্জত করে, সেটা রাস্তায় হোক, থানায় বা অফিসে। তোমার মনে হয়েছিল উর্দি পরে নিলে নিজেকে ভগবান মনে করা যায়, কিন্তু আজ তুমি জানবে যে আইন সবার জন্য সমান, পুলিশদের জন্যেও। ব্যাস, এতটুকু বলেই আয়েশা টেবিলে জোরে একটা থাপ্পড় মারলেন। ভয়ে সবাই চমকে উঠল এবং তিনি চিৎকার করে বললেন, কনস্টেবল, ইন্সপেক্টর রমনকে গ্রেফতার করো, উর্দি খোলো এবং সাসপেনশনের রিপোর্ট এক্ষুনি তৈরি করো। আইজি অফিসার এক সেকেন্ডও নষ্ট না করে ইশারা করলেন। দুজন কনস্টেবল এগিয়ে এলো, রমনের হাতে হাতকড়ি পরিয়ে দিল। বেচারা ভীষণ কাঁপছিল, মিনতি করে বলল, ম্যাডাম প্লিজ মাফ করে দিন, ভুল হয়ে গেছে, আমি চিনতে পারিনি। কিন্তু আয়েশা তার কথা মাঝখানে কেটে দিলেন। আইন কারোর পরিচয় জানতে চায় না ইন্সপেক্টর, সবার জন্য সমান। তোমার ক্ষমা চাওয়ায় জনগণের কষ্ট কম হবে না, এবার আদালতই সিদ্ধান্ত নেবে। পুরো থানা শুনছিল। প্রথমবার সবার মনে এই কথা গেঁথে গেল যে এখন এই জেলায় যে কেউ জনগণের উপর জুলুম করবে তার জায়গা শুধু জেলের গারদের পেছনে। সঞ্জয় গুপ্তা এবং রমনকে হাতকড়ি পরিয়ে বাইরে নিয়ে আসা হলে বাইরে দাঁড়ানো ভিড়ের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হলো। লোকেরা ফিসফিস করছিল, বিশ্বাসই হচ্ছিল না জেলার দুজন বড় অফিসার আজ আইনের জালে ফেঁসে আছেন। আইজি অফিসার মিডিয়াকে স্পষ্ট জানিয়ে দিলেন, এখন থেকে এই জেলায় দাদাগিরি নয়, আইন চলবে। সে পুলিশ হোক, নেতা হোক বা সাধারণ মানুষ, ভুল করলে সাজা পাবে। ভিড় করতালি দিল। কিছু লোক মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছিল, যেন কোনো ঐতিহাসিক মুহূর্ত। কনস্টেবলরা দুজনকে জিপে ত্রুষিয়ে সোজা জেলে নিয়ে গেল। জেলের গেটে গাড়ি থামতেই জেলার নিজেই বাইরে এলেন। আয়েশা এবং আইজি অফিসার আদেশ দিলেন, এদের কয়েদি বানিয়ে দাও, আজ থেকে এনারা অফিসার নয়, অপরাধী। এরপর দুজনের উর্দি খুলে নেওয়া হলো, সাদা কয়েদি পোশাক পরিয়ে দেওয়া হলো। মুখে লজ্জা, রাগ, অনুশোচনা সব একসঙ্গে দেখা যাচ্ছিল। লোহার গানদের পেছনে ঠেলে দেওয়া হলে সঞ্জয় গুপ্তা কাঁদতে শুরু করল। রমন ফিসফিস করে বলল, যদি সেদিন চড় না মারতাম তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না। তো বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটি লাইক দিন, যাতে আমাদের ভিডিও করার উৎসাহ আরও বাড়ে। ধন্যবাদ।